আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট পদ্ধতি, এখন অ্যাসাইনমেন্ট পদ্ধতির মাধ্যমে আমাদের কি মূল্যায়ন করা হবে তোমাদেরকে, এবং মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। ঠিক আছে, সেই আলোকে এখন আমাদের নতুন সিলেবাস হয়তো তোমরা সবাই পেয়ে গেছো। হ্যাঁ, আর যারা এখনো পাওনি তারা ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো, স্কুলে এসে যোগাযোগ করো। ঠিক আছে, তো আজকে তোমরা জেনেছো তোমাদের এখন কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ কৃষি পরিচয়, আইসিটি এবং কৃষি শিক্ষা, এই সাবজেক্টগুলোর উপর কি হবে, অ্যাসাইনমেন্ট হবে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং পরবর্তী সপ্তাহে ওই দিনেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ক্লাস 6 এবং 7-এর জন্য ক্লাস 6 এবং 7-এর শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে স্কুল থেকে, এবং অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া হবে, সাথে খাতাও। এবং এর পরের মঙ্গলবার এসে তোমাদেরকে ওই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, আবার আরেকটা নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে হবে। এভাবে করে তোমাদেরকে ডিসেম্বর পর্যন্ত এই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, এবং তোমাদের টোটাল অ্যাসাইনমেন্ট হবে 18টা। বাংলাতে 2টা, ইংরেজি 3টা, গণিত 3টা, 3টা, বাংলাদেশ বিশ্ব পরিচয় 2টা, আইসিটি এভাবে করে তোমাদের টোটাল 18টা অ্যাসাইনমেন্ট হবে, এবং এই 18টা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে পরবর্তী ক্লাসে কি প্রমোশন দেওয়া হবে। ঠিক আছে, তো সবাই কিন্তু খুবই মনোযোগী থাকবে এবং কেউ এই বিষয়গুলি নিয়ে অবহেলা করবে না, কেননা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট যদি মিসিং হয় তাহলে কিন্তু তোমাদের মূল্যায়নটা, হ্যাঁ ঠিক আছে, যেমন তোমরা যেরকম ফেল চলে আসবে। ঠিক আছে, মূল্যায়ন হবে না তখন। সুতরাং সেই জন্য তোমরা বারবার আমাদের সরকারিভাবে যে নির্দেশনাগুলো এসেছে তোমরা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছো সবাই, আর যারা পাওনি তারা সবাই নেটে চার্জ দিলে সবাই পেয়ে যাবে। হ্যাঁ, এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। সেখানে বিশেষ করে স্টুডেন্টদের জন্য যে এই নির্দেশনাগুলো রয়েছে তোমাদের জন্য, যে এই অ্যাসাইনমেন্ট চলাকালীন সময় তোমরা কোথাও যেতে পারবে না, আত্মীয় স্বজনের বাসায় থাকা যাবে না, নিজেদের বাসায় থাকবে শুধু। হ্যাঁ, নিজেদের বাসায় থাকবে। এই সময় নিজেদের বাসায় থাকবে, কোথাও যাওয়া যাবে না। ঠিক আছে, তারপর আর প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেগুলো, সেগুলোর জন্য তোমাদের একেবারে কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে গাইড থেকে কোনো ধরনের প্রশ্নের উত্তর করা যাবে না। যদি দেখা যায় যে গাইডের সাথে তোমাদের প্রশ্নের উত্তরে কোনো হুবহু মিল আছে বা আছে, এটা কিন্তু ঠিক আছে, আর গাইডের সাথে কোনো মিল থাকা যাবে না। যা লিখবে তোমরা নিজেরা তোমাদের টেক্সট বইটা ফলো করবে, টেক্সট বইয়ের সাথে তোমাদের নিজেদের কি বুঝতে পেরেছো সেটা সুন্দর করে বুঝিয়ে লিখবে। ঠিক আছে, আর তারপর হচ্ছে যদি এটা কিন্তু একদম সরাসরি এখানে নির্দেশনা দেওয়া আছে, গাইড বইয়ের সাথে যদি কোনো ধরনের মিল থাকে তাহলে সাথে সাথে কিন্তু সেই খাতাটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এবং তোমাকে ওই প্রশ্নের উত্তরগুলো আবার করতে হবে। ঠিক আছে, এইভাবে যদি কেউ যেন লিখে না দেয়, যদি ক্লাস তোমাদের প্রাইভেট টিচার থাকে এরা যেন কোনো ধরনের হেল্প না করে, বা একজন আরেকজন থেকে দেখে লেখার যে একটা প্রবণতা, এটা আমরা এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা অনেকেই তোমরা মেসেঞ্জারের মাধ্যমে একজন আরেকজনের কাছে উত্তরটা পাঠিয়ে দিচ্ছ, এই ধরনের কোনো কিছু কিন্তু যদি আমরা দেখতে পাই অসঙ্গতি, তাহলে কিন্তু সাথে সাথে সেই খাতাগুলো কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য তোমরা সাবধান থাকবে, যা কিছু লিখবে নিজের থেকে লিখবে, নিজে যা বুঝেছো তাই সুন্দর করে, তুমি যা বুঝেছো সেটাই তোমার খাতায় তুলে ধরবে। ঠিক আছে, এতে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমার চিন্তা ভাবনাটা তুমি কি শিখেছো।
মূলত তোমাদের এটার মাধ্যমে যাচাই করা হচ্ছে তুমি এই অধ্যায় পাঠের মাধ্যমে বা এগুলো পড়ার মাধ্যমে তুমি কি বুঝতে পেরেছো, ঠিক আছে, কি শিখতে পেরেছো। মূলত এটাই হচ্ছে তোমাদের মূল্যায়নের প্রধান লক্ষ্য, ঠিক আছে। আচ্ছা, তারপর এই হলো এই যে তোমাদেরকে বললাম কিছু নির্দেশনা, এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। আর আমরা তো এই কদিন ধরে 1 তারিখ থেকে আমাদের কিন্তু নতুন সিলেবাসের উপরেই ক্লাস হচ্ছে। তো সেই হিসেবে তোমাদের যেহেতু এখন কৃষি শিক্ষা সাবজেক্টটা ইনক্লুড করা হয়েছে, তার মানে এটারও পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো সেই হিসেবে আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে আসছি। আমি আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। প্রথম অধ্যায় আর আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের জীবনে কৃষি। ঠিক আছে, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের জীবনে কৃষি। কৃষি কি? কৃষি আমরা তো এটা সবসময় আমরা সবাই জানি। কৃষি হচ্ছে কি, যে মানে যেখানে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য শস্যগুলো উৎপাদন করা হয়, সেখানে সেটাকে কৃষি বোঝানো হচ্ছে, তাই না। আর কৃষিটা আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, তার মানে আমাদের আমাদের উৎপাদনের প্রধান একটা উৎস, ঠিক আছে। হ্যাঁ, এবং আমাদের জীবনে কৃষির গুরুত্ব কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আমাদের দৈনন্দিন জীবনের যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক চাহিদাগুলো কোনগুলা? তোমরা সবাই জানো, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। এগুলো ছাড়া আমাদের কি জীবন একেবারে চলবে না। এগুলো অবশ্যই আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আর এই যে মৌলিক চাহিদাগুলো, এই চাহিদাগুলো পূরণের জন্য কিন্তু কৃষির অবদান অনেক বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কৃষির অবদানটাকে দেখতে পাই, ঠিক আছে। তো সেই জন্য দেখা যাচ্ছে কি আমাদের জীবনে কৃষির অবদানটা অনেক বেশি। আমাদের জীবনে কৃষি, এই অধ্যায়টা পাঠ করার মাধ্যমে আমরা কি কি জানতে পারবো? আমরা জানতে পারবো বাংলাদেশের কৃষির পরিধি বা পরিসর কতটুকু, হ্যাঁ। তারপর আমাদের এই যে কৃষিভিত্তিক যে সেবাগুলো কি কি রয়েছে, কি কি সেবা আমরা পেয়ে থাকি, হ্যাঁ। তারপরে এই যে আমরা কি কিভাবে কৃষি উৎপাদনগুলো করতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো, ঠিক আছে। তো আমাদের প্রথম পার্ট, যেটা পার্ট 1, kota ko ida sig sumikot ko sa iyo lore ni ta ila mera ko sa nine lot aha দেখবি বলতে কি বোঝাতে, তাই না? পরিধি, পরিধি মানে হচ্ছে সীমানা, পরিসর। পরিধি ও পরিসর মানে হচ্ছে সীমানা বা আয়তন। মানে আমাদের কৃষিটা কতটুকু জুড়ে রয়েছে বলা মুশকিল, কেননা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কৃষির কি দেখা যাচ্ছে কি, যেমন আমাদের যে আমি আগে বললাম আমাদের যে মৌলিক চাহিদাগুলো, খাদ্যের জন্য তো অবশ্যই কৃষির দরকার। যদি আমরা ধান উৎপাদন না করি, পাট উৎপাদন না করি, ডাল উৎপাদন না করি, সবজি উৎপাদন না করি, তাহলে তো আমাদের কি না খেয়ে থাকতে হবে, তাই না। তাহলে আমাদের খাদ্যের যে প্রধান সেটাই হচ্ছে কৃষি। কৃষি উৎপাদন ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হচ্ছে কি বাসস্থান। বাসস্থান মানে হচ্ছে থাকার জায়গা। আমাদের থাকার জন্য কি ঘরের দরকার। এই যে ঘর আমরা নির্মাণ করবো, এখানেও কিন্তু আমাদের যে কৃষি পণ্যগুলো, যে কৃষির সাথে জড়িত যে ইয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে। যেমন গাছ থেকে আমরা কি পাচ্ছি? কাঠ দিয়ে আমরা কি করছি? ঘর তৈরি করছি, আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র সব আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে কৃষি পণ্য থেকে, তাই না। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রের সাথে, তারপর বলে শিক্ষার সাথে আমাদের কি জড়িত হচ্ছে? আমাদের যে শিক্ষা গ্রহণের জন্য আমাদের যে প্রধান উপাদান বই, এই বইটাও আসতেছে কোথা থেকে? কৃষি পণ্য থেকে। এই বইয়ের যে পাতাগুলো, সেগুলো থেকে গাছ থেকে বিভিন্ন ধরনের কৃষি পণ্য থেকে কি হচ্ছে? তৈরি হচ্ছে, ঠিক আছে। আরো কৃষির সাথে যে আনুষঙ্গিক শিক্ষার সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো জড়িত, বেশিরভাগই কিন্তু কি এই কৃষির থেকে পণ্য থেকে আসতেছে, ঠিক আছে। সুতরাং সেই দিক থেকে দেখা যাচ্ছে কি শিক্ষাতেও আমাদের কৃষি পণ্য জড়িত। এভাবে দেখা যাচ্ছে আমাদের শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, আমরা যে কাপড়টা পরিধান করছি, এই যে কাপড়, এই কাপড়ের সুতা দরকার হয়, তাই না। এই সুতাটা কোথেকে আসছে?
তাও আমরা পাচ্ছি বিভিন্ন ধরনের কৃষি পণ্য থেকে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রের সাথে কিন্তু এই কৃষিটা কি ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে এই যে কৃষি পণ্যটার যে পরিধি বা আয়ের সীমানা বা এর আয়তন যে কত সেটা কিন্তু বলা অনেক কঠিন। সেজন্য বলা হচ্ছে এই কৃষির পরিধি এবং পরিসর অনেক কি ব্যাপক এবং বিস্তৃত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখা যাচ্ছে আমরা প্রথম যে আমাদের যে পাঠ কৃষির পরিধি এবং পরিসর, তারপরে এটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলে দিচ্ছি আমাদের আমাদের খাদ্যের যোগান দেয়, যেমন ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি ইত্যাদি আমাদের খাদ্য এবং পুষ্টি আমরা কৃষি থেকে পেয়ে থাকি। পাট, তুলা, রেশম থেকে কাপড় তৈরি, সুতা পায় যেটা আমরা বস্ত্র পেয়ে থাকছি এখান থেকে। হ্যাঁ, তারপরে এছাড়া কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি গৃহ নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র পায়। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। কাঠ এবং আখের ছোবড়া, বাঁশ থেকে আমরা কাগজ পাই যেটা আমরা আমাদের শিক্ষার উপাদান হিসেবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, বিভিন্ন খাতা, বিভিন্ন বই আমরা এখান থেকে তৈরি করে থাকি, ঠিক আছে। এছাড়া আমলকি, হরতকি, বয়রা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের চিকিৎসার যেই উপাদানগুলো এগুলো আমরা কিন্তু এই যে দেখো কৃষি থেকে পাচ্ছি। তাহলে এভাবে দেখা যাচ্ছে তারপরে মাছ, দুধ, মাছ, মাংস, ডিম ইত্যাদি পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা খেয়ে থাকি, পেয়ে থাকি কোথা থেকে? পশু পাখি পালন করে। আর এইসবগুলি হলো কৃষি। তাহলে দেখা যাচ্ছে খাদ্য উৎপাদন, বস্ত্র, বাসস্থানের উপাদান ইত্যাদি সবকিছু সরবরাহ করে থাকে কি কৃষি পণ্যগুলা। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর, তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। সুতরাং এর থেকে দেখা যাচ্ছে যে আমাদের কৃষির পরিধি এবং পরিসর অনেক ব্যাপক এবং বিস্তৃত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারলে আমাদের কৃষির পরিধি এবং পরিসরটা কি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি ফসল, মৎস্য, পশু পাখি এবং অন্যান্য। এই যে কৃষি আমরা বললাম আমাদের কৃষির প্রধান এটা হচ্ছে কি ফসল উৎপাদন করা, তাই না, ঠিক আছে। ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। মানুষের খাওয়া এবং পড়া অর্থাৎ বেঁচে থাকা ফসল উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চাষির উপর নির্ভর করে ফসলকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। তাহলে ফসলকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাঠ ফসল, আর দুই হচ্ছে উদ্যান ফসল। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো মাঠ ফসল, মাঠ ফসল বলতে যেই পণ্যগুলো বিশাল অনেক বড় এলাকা জুড়ে অনেক বড় এলাকায় কি হচ্ছে চাষাবাদ করা হয় সাধারণত, ঠিক আছে। সেই চাষাবাদকৃত ফসলগুলোকে বলা হচ্ছে কি মাঠ ফসল। যেমন আমাদের ধান, গম, পাট, যব, ভুট্টা, হ্যাঁ ইত্যাদি এই যে দানা জাতীয় যে ফসলগুলো, ঠিক আছে এগুলো। তারপর মুসর, মুগ, কলাই, মাসকলাই ইত্যাদি ডাল জাতীয়, ঠিক আছে। তারপরে সরিষা, তারপরে তিল, তিসি, সূর্যমুখী ইত্যাদি এই জাতীয় যে ফসলগুলো এগুলো কিন্তু অনেক বিরাট বিশাল বিশাল কি মাঠ জুড়ে কিন্তু কি করা হয় চাষাবাদ করা হয়। এই জন্য এই ফসলগুলোকে বলা হচ্ছে কি মাঠ ফসল, ঠিক আছে। এবং এই মাঠ ফসল থেকে কিন্তু আমাদের কি আমাদের কৃষির অর্ধেক আমাদের যে চাহিদা যে অর্ধেক যে খাদ্যের চাহিদা সেগুলো আমরা কিন্তু কি মেটাতে পারি, ঠিক আছে। তাহলে মাঠ ফসলটা হচ্ছে কি বিশাল এলাকা জুড়ে বিশাল বিশাল হেক্টর জমিতে যে ফসলাদি চাষ করা হচ্ছে সেই ফসলগুলোকে বলা হচ্ছে কি মাঠ ফসল। উদ্যান ফসলটা কি? উদ্যান ফসল বলতে সাধারণত আমরা কি খোলা মাঠ বা বাগানকে বোঝানো হয়। এটা সাধারণত আমরা আমাদের আশেপাশে আমাদের ঘরে আমাদের বাসস্থানের আশেপাশে হ্যাঁ যে জায়গাগুলো আছে ছোটখাটো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই ফসলগুলো কি চাষ করতে পারি, ঠিক আছে। উদ্যান ফসল সাধারণত আমরা আমাদের বাড়ির আশেপাশে বা আঙিনার মধ্যে সাধারণত যেই পদ্ধতিতে আমরা যে ফসলগুলো উৎপাদন করে থাকি সেগুলো হচ্ছে উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসলটা কি বুঝতে পারছো? যেখানে ছোটখাটো একটা জায়গায়, হ্যাঁ মাঠ ফসলটা হচ্ছে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে
ঠিক আছে। আর উদ্যান পোষণটা হচ্ছে ছোটখাটো জায়গায় আমরা আমাদের চাহিদা, পারিবারিক চাহিদা মেটানোর জন্য, ঠিক আছে, সাধারণত কি যেই পদ্ধতিতে ফসল উৎপাদন করে থাকি সেটা হচ্ছে উদ্যান ফসল। এটা সাধারণত আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের আঙিনার, আমাদের উঠানের ছোট ছোট জায়গায় করে আমরা কি করে থাকি। এক্ষেত্রে আমরা সাধারণত বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি চাষগুলো করে থাকি, ঠিক আছে। যেমন আমরা লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি, হ্যাঁ, তারপরে চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, এগুলো কিন্তু আমরা আমাদের আশেপাশের জায়গাগুলোতে কিন্তু কি চাষ করে থাকি। এই চাষের মাধ্যমে আমরা অনেক সময় নিজেদের পরিবারের চাহিদা মেটানোর পরেও আমরা বাইরে কি করে থাকি, বিক্রি করে থাকি। এগুলোর মাধ্যমে তারা তাদের জীবিকা অর্জন করতে পারে। তাহলে বোঝা গেছে উদ্যান ফসল আর মাঠ ফসলটা কি, ঠিক আছে। এরপর হচ্ছে মৎস্য মানে হচ্ছে মাছ। আমাদের বাংলাদেশের একটি কি রূপালী সম্পদ এবং আমিষ। আমরা জানি আমাদের যে খাদ্য উপাদানগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রধান উপাদান হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। সাধারণত এই আমিষের প্রধান উৎস হচ্ছে কি এই মাছ থেকে কিন্তু আমরা আমিষ যে উপাদানটা সেটা সবচেয়ে বেশি পেয়ে থাকি। প্রাণীজ আমিষের সিংহভাগ মানে হচ্ছে 60% আমরা মাছ থেকে পেয়ে থাকি। মাছ আমাদের প্রিয় খাদ্য, তাই বলা হয় মাছে ভাতে বাঙালি। আমাদের প্রতিদিনকার, যেমন আমাদের এই যে আশেপাশে আমাদের যে পুকুর, নদী, খাল, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কি মাছ চাষ করা বা মাছ হচ্ছে, ঠিক আছে। এই জন্য দেখা যাচ্ছে আমরা যেহেতু নদীমাতৃক দেশ, সেই জন্য আমাদের দেশে কি মাছের পরিমাণটা অনেক বেশি। আমাদের সমুদ্র, নদী, নালা, খাল, বিল সবখানে আমরা কি বিভিন্ন প্রকারের মাছ আমরা পেয়ে থাকি। সেই জন্য আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে কি মাছের সংখ্যাটা, মাছের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের মাটি এবং পানি মাছ চাষের জন্য উপযোগী। এই দেশে চাষযোগ্য মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাইপাঙ্গাস, সিলভার কাপ, গ্রাস কাপ, সরপুঁটি, তেলাপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য, ঠিক আছে। তাহলে বাংলাদেশে আমাদের দৈনিক মাথা পিছু মাছের চাহিদা প্রায় 56 গ্রাম, তবে আমরা দৈনিক মাথা পিছু প্রায় 52 গ্রাম কি মাছ থেকে পেয়ে থাকি। আচ্ছা, এবার হচ্ছে পশুপাখি। কৃষি কর্মকাণ্ডের বিশাল অংশ জুড়ে রয়েছে পশুপাখি প্রতিপালন। পশুপাখি ছাড়া ফসল উৎপাদন এবং পুষ্টির কথা ভাবা যায় না। গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি হচ্ছে অন্যতম। তার মধ্যে গরু এবং মহিষ হাল চাষ এবং বাহী হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে যন্ত্রচালিত বিভিন্ন যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করলেও এখনো আমাদের দেশে পশু পাখির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি, ঠিক আছে। এবং এই পশু পাখি লালন পালনের মাধ্যমে আমরা আমাদের আরো একটি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য, যেমন দুধ, ডিম, মাংস, এগুলোর কি যে চাহিদা সেটাও আমরা মেটাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বন এবং বনায়ন। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলি। যে এলাকার মধ্যে অনেকগুলো গাছপালা কি হয় থাকে, সেই এলাকাটাকে আমরা বলি কি বন, ঠিক আছে। আর এই যে পদ্ধতিতে বন তৈরি করা হয়, আর এই যে এভাবে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে যে বন তৈরি করা হচ্ছে, সেই বনটাকে বলা হচ্ছে কি বনায়ন, ঠিক আছে। আর এই বনায়নটা কিন্তু আমাদের প্রকৃতির জন্য অনেক বেশি প্রয়োজনীয়। সাধারণত বলা হয় একটা দেশের কি 25% বন থাকা অত্যন্ত জরুরি, ঠিক আছে। তো সেই জন্য গাছপালা আমাদের যেহেতু কি আমাদের বিশেষ করে আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা প্রয়োজন, সেই অক্সিজেনের যে পেয়ারা সেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি, উৎসটা হচ্ছে এই গাছপালা, ঠিক আছে। তাহলে যত বেশি গাছপালা থাকবে তত বেশি আমরা অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ গ্যাস আছে, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের জীবের বেঁচে থাকার জন্য কি অনেক বেশি, বিশেষ করে মানুষের জন্য ক্ষতিকর। আর গাছপালা আমরা যেহেতু আমাদের ভেতর থেকে যে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইডটা বের হয়, গাছপালা সেই কি করে কার্বন ডাই অক্সাইডটা শুষে নেয়, যার কারণে প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে আসে। সুতরাং যেখানে দেখা যাচ্ছে বন এবং বনায়নের পরিমাণ বেশি, সেখানে এই কার্বন ডাই অক্সাইডের ক্ষতির পরিমাণটা কম থাকবে এবং অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি বন এবং বনায়ন আমাদের অনেক কি উপকার করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হলো আমাদের কি পার্ট 2, যেটা হচ্ছে ফসল, মৎস্য, পশুপাখি এবং অন্যান্য, ঠিক আছে। এবার আমাদের পার্ট 3, যেটা একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল করবে। এটা হচ্ছে কি কৃষি বিষয়ক তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস।
এই যে কৃষি সম্পর্কিত আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা কোথা থেকে পাবো, এবং কৃষির উৎপাদনের জন্য বাড়ানোর জন্য বা কৃষির উন্নতির জন্য যে যে সেবা কেন্দ্রগুলো বা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই পার্ট 3। ঠিক আছে, পার্ট 3 হচ্ছে কি কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য, সেবা প্রাপ্তির উৎস। ঠিক আছে, আচ্ছা দেখো, অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের কৃষি বিষয়ক তথ্য দিয়ে এবং সেবা দিয়ে থাকেন। ঠিক আছে, এই যে কৃষক, এই যে আমাদের আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তাহলে কৃষি প্রধান দেশ হলে আমরা কিভাবে কৃষির আরো বেশি উন্নতি ঘটাতে পারবো, কি কি কাজ করলে বা কি কি উপায়ে আমরা কৃষির উৎপাদন বাড়াবো এবং কৃষির ঠিক আছে কৃষির উন্নতি সম্প্রসারণ করতে পারবো। সেই জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা কি এই বিষয়গুলো সম্পর্কে কৃষকদের সাধারণত কি দিয়ে থাকে, জ্ঞান দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো একটা এক অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন এবং নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করে তা স্থানীয় যে কৃষক রয়েছে তাদের মধ্যে কি করে, তাদেরকে জানান এবং তাদের কৃষির উন্নয়ন সম্পর্কে অবহিত করে থাকেন। ঠিক আছে, অতঃপর তিনি নিজ এলাকায় কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ দান করেন। কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন, যেমন ফসলের রোগ হওয়া, কীট পতঙ্গের আক্রমণ করা, বন্যা, খরা ইত্যাদি দেখা দেওয়া। এসব প্রতিকূল অবস্থায় মোকাবেলার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা কি কি কাজ করবে, কিভাবে তাদের এই প্রতিকূল অবস্থা বা তাদের এই ক্ষতিগুলো কাটিয়ে উঠবে, এই সম্পর্কে যে ধারণাগুলো সাধারণত সেগুলো দিয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে খ কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ। কৃষি বিষয়ক যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি করে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর সম্প্রসারণ কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান এবং সেবা প্রদান করে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির উপর পোস্টার, লিফলেট ইত্যাদি তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করে থাকে, অথবা অনেক সময় তারা কি বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে কৃষকদের সেগুলো সম্পর্কে অবহিত করে থাকে, কিভাবে উৎপাদন করলে উৎপাদন বৃদ্ধি পাবে, তারপরে কি যে বিভিন্ন ধরনের ফসলের রোগগুলো নিরাময় করতে পারবে। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে তারা কি করে থাকে, অবহিত করে থাকে। আবার অনেক সময় রেডিও টেলিভিশনের প্রচারের মাধ্যমেও সেসব কিছু যে তথ্যগুলো সেগুলো তারা প্রদান করে থাকে। কৃষি তথ্য প্রচারের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে। সাধারণত কৃষিকর্মীরা কৃষকের খামার এবং গৃহ পরিদর্শন করে কৃষকদের সাথে সভা করেন, নতুন নতুন প্রযুক্তি এবং পদ্ধতি প্রদর্শন করেন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের ফলাফল সম্পর্কে তাদেরকে অবহিত করে থাকে। তাহলে এইভাবে এইসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা কি করে থাকে, কৃষির উন্নয়ন সম্প্রসারণ করে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে গ নাম্বার স্থানীয় কৃষি অফিস। প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা কি থাকে, স্থানীয়ভাবে কৃষি অফিস থাকে, যেখানে গিয়ে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো, তাদের বিভিন্ন সমস্যাগুলো সেখানে তুলে ধরবে। ঠিক আছে, বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস এবং মৎস্য সম্পদ অফিস রয়েছে। এসব অফিসে দক্ষ কৃষিবিদ দ্বারা পরিচালিত হয়। অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন, সবাই কৃষকদের তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করে তাদের সমস্যা সমাধান দিয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে কৃষি মেলা। সাধারণত কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ এবং উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা যায়। গ্রামের মতো শহরেও এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার এবং কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়।
এই মেলায় কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের পুস্তিকা, বুলেটিন, বিভিন্ন ধরনের পত্রিকা ইত্যাদিও প্রদর্শিত হয়ে থাকে এবং বিনামূল্যে সেগুলো দর্শকদের দেখার সুযোগ থাকে। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষি সম্পর্কে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার নেই। ঠিক আছে, তাহলে এই যে এগুলোর মাধ্যমে কি করে থাকে, বিভিন্ন কৃষকদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন, কিভাবে আমরা অধিক উৎপাদন করতে পারবো, এইসব বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের পার্ট 3 কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য এবং সেবা প্রাপ্তির যে গুলো। এরপর হচ্ছে কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। কৃষি শিক্ষা এই যে তোমাদেরকে এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এই যে কৃষি শিক্ষা একটা পুস্তক কি দেওয়া হয়েছে, এটা কিসের জন্য, যাতে একেবারে ছাত্র অবস্থা থেকে তারা কি এই যে বিভিন্ন ফসল, বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়। ঠিক আছে, এটার জন্য কি এই কৃষি শিক্ষার ব্যবস্থাটা রাখা হয়েছে। কৃষি শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তরে কৃষি শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক বিদ্যালয়ে অনেক আগে থেকে কৃষি শিক্ষা দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার সাথেও কৃষি শিক্ষা যুক্ত করা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীরা কৃষি জ্ঞানের কৃষিকাজে ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা যায় যে কি অনেক স্টুডেন্ট যারা কি হয়তো তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে অথবা তাদের বিভিন্ন হয়তো অসুবিধার কারণে কি হয় পড়াশোনা থেকে দূরে সরে যায়। অনেক সময় তারা কি এই যে তারা এতদিন যে কৃষি শিক্ষাটা লাভ করেছে, কৃষি শিক্ষার মাধ্যমে যে জ্ঞানগুলো পেয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে অনেক সময় তারা কি বিভিন্ন কৃষি বিষয়ক কাজে উদ্বুদ্ধ হয়ে ওঠে। ঠিক আছে, এবং এগুলোর মাধ্যমে তারা তাদের জীবিকা অর্জন সহ শুরু করে তাদের অবস্থার বিভিন্ন উন্নতি ঘটাতে পারে। ঠিক আছে, বাংলাদেশে 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কারিগরি বোর্ডের একাডেমিক অধীনে ইনস্টিটিউটগুলো 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে। এছাড়াও এই যে বিভিন্ন কৃষি ইনস্টিটিউটগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো, এর মাধ্যমে অনেকেই হয়তো অনেক স্টুডেন্ট যারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না অথবা অকৃতকার্যতার কারণে পড়াশোনা করতে পারেন, তারা কি করে এই ইনস্টিটিউটগুলোর মধ্যে গিয়ে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা গ্রহণ করে বা বিভিন্ন মেয়াদী কৃষির উপর বিভিন্ন মেয়াদী শিক্ষা গ্রহণের মাধ্যমে কি করে তারা কৃষি বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে। বাংলাদেশে কৃষি শিক্ষার জন্য 5টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। 2টি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে। তাছাড়া রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়েও কৃষি অনুষদ চালু আছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি অনুষদ হতে কৃষিতে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে এই যে কৃষি বিষয়কের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কি করতে পারে তাদের রাখতে পারছে। তাহলে দেখা যাচ্ছে কৃষি বিষয়ক যে ইয়াটা রয়েছে এটা শুধু আমরা আমাদের চাষাবাদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। হ্যাঁ, এই কৃষি শিক্ষাটা কিভাবে আমরা কৃষিকে উন্নত করব, আমাদের কৃষি বিষয়টাকে আরো বেশি উন্নত করে আমাদের অবস্থা উন্নতি ঘটাতে পারবো, সেই জন্য কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কৃষি বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই কৃষি বিষয়ের মাধ্যমে তাদের ডিগ্রি অর্জনের মাধ্যমে তারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে বা বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে তাদের চাকরির মাধ্যমে তারা তাদের জীবনযাপন করতে পারছে। ঠিক আছে, এবং পাশাপাশি আমাদের কৃষির উন্নয়নও কাজ করে যাচ্ছে। এরপর হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান। কৃষি গবেষণা প্রতিষ্ঠানরা আমাদের বাংলাদেশের কি জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানই নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে থাকে। এই যে আমরা আমাদের যে ফসলগুলো উৎপাদন করে থাকি, এই ফসলগুলোর উপর তারা কি করছে, গবেষণা করছে। যেমন বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ধানের উন্নত জাত এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে থাকে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষু উন্নয়নের জন্য
যাবতীয় গবেষণা করে থাকতে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের ফসলের উপর গবেষণা করছে। এই গবেষণার মাধ্যমে তারা বের করছে কিভাবে উন্নত জাতের ফসল, উন্নত বীজ এগুলো করবে এবং এগুলো ব্যবহারের মাধ্যমে কিভাবে আরো আমাদের আরো বেশি উন্নয়ন ঘটাতে পারবো এবং আমাদের অর্থনীতিকে সমৃদ্ধি করতে পারবো। যেহেতু আমরা কি কৃষি প্রধান দেশ, কৃষি হচ্ছে আমাদের উৎপাদনের প্রধান উৎস, ঠিক আছে? সেই জন্য আমাদের দেশে কিন্তু এই কৃষির বিভিন্ন ফসল, বিভিন্ন পণ্য নিয়ে গবেষণা করে তাদের কিভাবে উন্নয়ন ঘটানো হচ্ছে, কিভাবে আরো বেশি উন্নত মানের ফসল আমরা উৎপাদন করতে পারবো, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে এবং সেখানে তারা সেই গবেষণার মাধ্যমে আমাদের কৃষিকে উন্নয়ন ঘটাচ্ছে, ঠিক আছে? কৃষি বিদ্যালয়তে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা এইসব কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহে যোগদান করে। তারা গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে নিজেকে নিয়োজিত রাখেন। এর ফলে কৃষকেরা উন্নত মানের ফসলের বীজ, নতুন জাত, রোগ এবং কীটপতঙ্গের প্রতিকার সহ নানা ফসল সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও প্রাণী এবং মাছের উপর গবেষণার জন্য বাংলাদেশে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট রয়েছে। কৃষি ইনস্টিটিউটের পাশাপাশি এই যে আমাদের দেশে বিভিন্ন ধরনের যে পশু পাখিগুলো আমরা লালন পালন করছি, যে গৃহপালিত পশুগুলো রয়েছে, সেগুলোর কিভাবে যাতে আমরা উন্নয়ন ঘটাতে পারবো এবং সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কৃষিকে আরো বেশি উন্নত করতে পারবো, সেটার জন্য কি রয়েছে, ইনস্টিটিউট রয়েছে। যেমন গবেষণা, কৃষি বিজ্ঞানী, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন জাত প্রযুক্তি আবিষ্কার করে থাকেন, তিনি হচ্ছেন কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য প্রচলিত থাকে। তারা নতুন ফসল এবং প্রাণীর উন্নত জাত উৎপাদন এবং সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করছে। এই যে বিভিন্ন কৃষি বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে যারা কাজ করছে, যারা গবেষণা করছে, দিনরাত গবেষণায়, তারাই হচ্ছে কৃষি বিজ্ঞানী এবং তারা দিনরাত এই গবেষণার মাধ্যমে বের করছে কিভাবে উন্নত জাতের বীজ উৎপাদন করবে এবং কোন কোন কি কি উপায়ে উন্নত জাতের ফসল আমরা উৎপাদন করতে পারবো। এছাড়াও এই যে আমাদের ফসলের যে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ, এগুলো থেকে আমরা কিভাবে আমাদের কৃষিকে বাঁচাতে পারবো, সেগুলো সম্পর্কে আমরা কি তথ্য পেয়ে থাকি, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমাদের তোমাদেরকে প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, এটা সম্পর্কে একটা আলোচনা করলাম। আশা করি শুনেছো, বুঝতে পেরেছো এবং এখান থেকে প্রশ্ন আসলে হয়তোবা আশা করি উত্তর দিতে পারবে। আর এছাড়া আমাদের এখানে বইয়ে তোমরা একটু খেয়াল করলে দেখবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। যেমন উদ্যান ফসল কাকে বলে, আমি কিন্তু আমাদের আজকের আলোচনায় বলে দিয়েছি উদ্যান ফসল কাকে বলে। তাদের দ্বারা মানুষ মৌলিক চাহিদা পূরণ করে থাকে। আমাদের মৌলিক চাহিদাগুলো কি সেটাও বলেছি এবং এই মৌলিক চাহিদাগুলোর প্রধান উৎস কোনটা, কৃষি, সেটাও বলেছি। এবং কৃষিকাজ যারা করে থাকে তারাই হচ্ছে কি কৃষক, আর এদের মাধ্যমে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো কি করতে পারি, পূরণ করতে পারি। আর আমাদেরকে মাছে ভাতে বাঙালি কেন বলা হচ্ছে সেটাও আমি আলোচনা করেছি। সুতরাং এই যে আজকে যে আলোচনাটা করেছি সেই বিষয়টা তোমরা আবার একটু বাসায় ভালো করে পড়বে এবং সেই সাথে আজকে আমাদের যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর 1 নম্বর কৃষির পরিধি আলোচনা করা। আমি শুরুতে তোমাদের কৃষির পরিধি নিয়ে আলোচনা করেছি। কৃষির পরিধি বলতে কৃষির সীমানা বা আয়তনকে বোঝানো হয়েছে। এই কৃষির পরিধির মধ্যে কিন্তু আমাদের সবকিছু চলে এসেছে। আমরা বলেছি আমাদের যে 5টা মৌলিক চাহিদা রয়েছে সেইগুলোর সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু আমাদের কি কৃষি জড়িত। সেই জন্য কৃষির এই পরিধিটা অনেক কি ব্যাপক এবং ব্যাপক। এটার পরিসরটা যে কতটুকু সেটার কোনো নিয়ম নেই, ঠিক আছে? তারপর কৃষি মেলা বিষয়ক প্রয়োজনীয় তথ্য, সেবা প্রাপ্তির উৎস, এটা আমি আলোচনা করেছি। বইয়ে পড়লে তোমরা আরো সুন্দরভাবে বলতে পারবা। তারপর 5টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম এবং এদের কাজ, আমি এই যে কিছুক্ষণ আগে কৃষি প্রতিষ্ঠানগুলোর নাম এবং কাজগুলো বর্ণনা করলাম। সুতরাং আমি আজকে যে অধ্যায়টা আলোচনা করেছি তোমরা আবার বাসায় আবার একটু ভালো করে আলোচনা পড়বে। আশা করি তোমরা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিতে পারবে, ঠিক আছে? আবারও সবাইকে বলছি তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, আর তোমাদের প্রতিদিনের যে অ্যাসাইনমেন্টগুলো সেই অ্যাসাইনমেন্টগুলো করে প্রতি সপ্তাহে জমা দিয়ে যাবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে। আর এই অ্যাসাইনমেন্ট চলাকালীন পর্যন্ত তোমরা সবাই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। সব সময় ক্লাস টিচারদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।